চলো আজকে আমরা কিছু খুব সুন্দর এবং খুব চমকপ্রদ কিছু টার্ম নিয়ে আলোচনা করব এবং এই টার্মগুলো তোমার বোর্ড প্রশ্ন থেকে শুরু করে ভর্তি পরীক্ষা পর্যন্ত তুমি প্রত্যেকটা স্টেপে কোথাও না কোথাও দেখবে। ওকে, তো এখন স্ক্রিনে হয়তো একটি ভয়ঙ্কর প্রশ্ন দেখা যাচ্ছে, এই প্রশ্নটি আমরা পরে সলভ করব, বাট তার আগে চলো আমরা টার্মগুলোর সাথে একটু পরিচিত হয়ে আসি। ওকে, আচ্ছা, তো এই টার্মগুলোর মধ্যে একটা টার্ম আছে যার নাম এসটিপি, একটা টার্ম আছে যার নাম এনটিপি, একটা টার্ম আছে যার নাম এসএটিপি। তো আগে বুঝতে হবে এই টার্মগুলো মানে কি। এগুলো তুমি প্রশ্নে অহরহ দেখবে যে একটি গ্যাস এসটিপিতে রাখা আছে, এনটিপিতে রাখা আছে। ওকে, তো এসটিপি এনটিপি কিন্তু পৃথিবীর কোনো জায়গার নাম না, এটা একটা কন্ডিশন বা এটা একটা অবস্থা। ওকে, যেমন প্রথমে আসা যাক এসটিপি মানে কি। এসটিপির ফুল মিনিং হচ্ছে বা মানে হচ্ছে, যদি অ্যাব্রিভিয়েশন করা হয়, এক্সপানশন করা হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এর বাংলা করলে হয় প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ চাপ। এখন এই প্রমাণ তাপমাত্রার মান হলো 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, অথবা তুমি যদি কেলভিনে কনভার্ট করো, কেলভিন স্কেলে এটা হবে 273 কেলভিন, এবং প্রমাণ চাপের যে মান হবে, এই প্রমাণ চাপের মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 1 অ্যাটমসফিয়ার। এটা খুবই প্রচলিত একটি টার্ম এসটিপি। এবং তুমি এসটিপি এর আরো একটা তথ্য মাথায় রাখবে, সেটা হলো যে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, যেটা অলরেডি আমি আগের ভিডিওতে হয়তো বা খুব সুন্দরভাবে তোমাকে বুঝিয়েছি যে এসটিপিতে রাখা 1 মোল গ্যাস মানে হলো তার আয়তন হবে 22.4 লিটার। ওকে, তো এসটিপিটা বুঝতে পারছো। তাহলে সামারি হচ্ছে এসটিপি মানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর 1 অ্যাটমসফিয়ার প্রেশার। এখন প্রশ্ন হচ্ছে এনটিপি মানে কি। এনটিপি, এনটিপির ফুল মিনিং দেখো লেখা আছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখন এখানে ছোট্ট একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি শুনো, ওয়ার্ল্ড ওয়াইড পুরা পৃথিবীর প্রতিটা ইউনিভার্সিটিতে এনটিপি অর্থ পড়ানো হয় স্বাভাবিক বা নর্মাল যে টেম্পারেচার আমরা অনুভব করি, সেই টেম্পারেচার এবং চাপ। তো সেই টেম্পারেচারটার মান দেখো, এটা নর্মালি ধরা হয় 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড। আর প্রেশার ধরা হয় 1 অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? আর এনটিপিতে তুমি যদি 1 মোল গ্যাস চিন্তা করো, তো তার আয়তন হয় প্রায় 24 লিটার। কথাটা একটু আমি বলি, খেয়াল করো। এনটিপি মানে হলো 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1 অ্যাটমসফিয়ার প্রেশার, এবং এই এনটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 24.05 লিটার। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আমাদের বাংলাদেশে আমরা ওই নিয়মটা ফলো করি না। উই আর দ্য বস। আই ডোন্ট নো ওয়াই। এই শীট কেন করছে বইগুলোতে আমি বলতে পারবো না। বইগুলোতে দেখবা, কেমিস্ট্রি বই বলো বা ফিজিক্স বই বলো, তারা কোন জায়গা থেকে এটা পাইছে গড নোস, তারা এনটিপিতে টেম্পারেচার ধরছে 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মানে এইটা একটা আজগুবে জিনিস আমাদের বইতে করা আছে। তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে যদি তোমার বাসা বাংলাদেশে হয়, এবং আমি শিওর তুমি বাংলাদেশের নাগরিক কারণ তুমি বাংলা ভাষায় লেকচার শুনতেছো, তাহলে তুমি মনে রাখবা যে আমাদের বাংলাদেশে যত পণ্ডিত বর্গ আছেন তারা এই এসটিপি, ক্লিয়ার, এবং এনটিপি বলতে একই জিনিস বোঝায়। ক্লিয়ার? কিন্তু প্রিয় বিশ্ববাসী কিন্তু তা জানে না। বিশ্ববাসীর কাছে দুইটা জিনিস আলাদা, বাট আমাদের বাংলাদেশের কাছে এই দুইটা জিনিসের অর্থ একই। উই আর দ্য বস। তো যাই হোক, এই কাজটা কে করছে প্রথম আই ডোন্ট নো, এবং যে ভুল করছে শিয়ালে লেস কাটার মতন, যে শিয়াল লেস কাটছে, এবার বলছে যে লেস কাটলে সুন্দর লাগে, তো সবগুলো শিয়াল তাকে দেখছে লেস কেটে ফেলছে। তো একজন ভুল করছে, ওই ভুল কপি করে করে করে, তো ভুলকে কপি করলে তো ভুলই হবে। তো এই ব্যাপারটা তাই। তো এনটিপি মানে কিন্তু আসলে 20 ডিগ্রি সেলসিয়াস, বাট বাংলাদেশের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন বলতে পারা যে ভাই আমরা পরীক্ষাতে কোনটা ইউজ করব। তো যে বললাম, পরীক্ষার জন্য এসটিপিও যা, এনটিপিও তাই বাংলাদেশে, বাট এটা কিন্তু ভুল। ওকে, তুমি যখন বড় হবে, বাইরে যাবে, তখন দেখবা যে দুটো জিনিস আসলে ভিন্ন। এবার দেখতে হবে যে এসএটিপি মানে কি। এসএটিপি মানে হলো, যদি ফুল অ্যাব্রিভিয়েশন করা হয়, আচ্ছা, আর আগে আমি যে কথাটা বললাম অনেকের হয়তো মনে নাও হতে পারে বা পছন্দ নাও হতে পারে, তুমি একটু নেট সার্চ করে দেখো, এনটিপি লিখে সার্চ দিলে তুমি বুঝে যাবা যে আমি আসলে ভুল কথা বলিনি। বলুন কখনো মিথ্যা কথা বলে না পড়াশোনা রিলেটেড বিষয়। আচ্ছা, তো এসএটিপির ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এই ক্ষেত্রে আমাদের প্রেশারের মানটা 1 অ্যাটমসফিয়ারই আছে। ক্লিয়ার? কিন্তু টেম্পারেচারের মানটা থাকবে হলো 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। তো
তো এই কথাগুলো একটু মনে মাথায় রাখতে হবে যে আমি এসটিপি বলি, এনটিপি বলি বা এসএটিপি বলি, সব ক্ষেত্রে কিন্তু প্রেশার 1 অ্যাটমসফিয়ার। টেম্পারেচারের ব্যাপারটা কেমন? এসটিপিতে টেম্পারেচার হচ্ছে 0, এনটিপিতে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, আর এসএটিপিতে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। এগুলো আসলে পৃথিবীর আলাদা আলাদা জোন ওয়াইজ এই স্ট্যান্ডার্ডগুলো ধরা হয়েছে। এনটিপি এবং এসএটিপি এটা মূলত ইউএস এবং হচ্ছে তোমার আমেরিকান দুটো আলাদা আলাদা পদ্ধতি। ওকে, আচ্ছা, এখন এই যে আমরা এসটিপি এনটিপি দেখলাম, এখান থেকে একটা ছোট্ট জিনিস বের করা যাবে। তুমি তো গত ক্লাসে শিখে ফেলছো যে পিভি ইকুয়াল টু এনআরটি, একে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। তো পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আমরা একটা গ্যাসের ঘনত্ব বের করে ফেলতে পারবো। ওকে, কত স্ট্রং জিনিস দেখো এটা, খেয়াল করে। তো কিভাবে বের করা যায় চলো বন্ধুরা আমরা দেখি একটু। প্রথম কথা হলো যে আমরা এই যে মোল সংখ্যা এন, এটাকে কিন্তু সবাই লিখতে শিখেছি যে ভর বাই আণবিক ভর, তাই না? এই যে এটা আমি তোমাকে শিখাইছিলাম। তুমি যদি এটা মনে না রাখতে পারো, একটু প্রিভিয়াস লেকচার দেখে আসো, পিভি ইকুয়ালস টু এনআরটি যে লেকচারটা, তুমি বুঝে যাবে যে কিভাবে এন এর মান ভর বাই আণবিক ভর হয়। তার মানে এইটা বলতে বোঝাচ্ছে ভর বাই আণবিক ভর। ক্লিয়ার? তো আমি এখন একটা কাজ করব, ঐকিক নিয়ম। কি বলো তো? এই যে এমটা আছে না, এই এমটাকে উপরে নিয়ে যাব আর এই ভিটাকে নিচে নামে নিয়ে আসবো। জাস্ট একটু আদান প্রদান করবো আর কি, এম উপরে আর ভিটা নিচে। তাহলে বাম দিকে থাকবে পি ইন্টু এম। ক্লিয়ার? এই যে পি ইন্টু এম, আর এম এর নিচে থাকবে ভি, আর আরটি তো আছেই। এখন আমরা যদি এই টার্মটার দিকে একটু ফোকাস করি, এই টার্মটা মানে আসলে দেখো কি বোঝাচ্ছে। এম মানে হলো গ্যাসের ভর, এই যে গ্যাসের ভর, আর ভি মানে হলো গ্যাসের আয়তন। তো এটা তো সবাই আমরা ছোটবেলা থেকে শিখেছি যে ভরকে যখন আয়তন দিয়ে ভাগ করা হয় তখন যে রাশিটা পাওয়া যায়, এই রাশিটাকে আমরা বলি হলো ঘনত্ব বা ডেন্সিটি। তার মানে তুমি এই যে এম বাই ভি নামক যে টার্মটা দেখতে পাচ্ছ, তুমি এইটাকে বলতে পারবে গ্যাসের ঘনত্ব, যেটাকে আমরা রো এর সাহায্যে রিপ্রেজেন্ট করি। এটা কিন্তু পি না, রো। ওকে, তাহলে শেষ পর্যন্ত দেখো এই পিএম এর বদলে আমি পিএমই লিখছি, শুধুমাত্র এম বাই ভি কে বলেছি রো, আর এখানে তো তুমি দেখতেই পাচ্ছ যে আরটি রয়েছে। তার মানে আমরা পাচ্ছি পিএম ইকুয়াল টু রো আর টি। তখন যদি তোমাকে বলা হয় যে কিভাবে এই ঘনত্বকে বের করা যাবে, তাহলে তো একটা বাচ্চার হাতের খেলনা, কারণ রোটা বাম পাশে যদি রেখে দেই তখন আমরা ডান দিকে নিয়ে যেতে পারবো আর টি ডিভাইডেড বাই পিএম বাই আর টি কে, তাই তো? আমরা দেখো যে রো এর যে এক্সপ্রেশনটা আসবে সেটা হবে পিএম থাকবে লবের ওখানে, আর আর টি থাকবে হচ্ছে নিচে, পিএম ডিভাইডেড বাই আর টি। এইটা আমাদের কোনো গ্যাসের জন্য ঘনত্ব রিপ্রেজেন্ট করে। তাহলে একটা গ্যাসের ঘনত্ব কি ফিক্সড বা নির্দিষ্ট? কেউ তোমাকে যদি প্রশ্ন করে বলবা না। যেমন গ্যাসকে যদি আমরা উত্তপ্ত করি, কথাটা খেয়াল করো, গ্যাসকে যদি আমরা উত্তপ্ত করি তার মানে কি তার তাপমাত্রা বেড়ে যাচ্ছে না? তো খেয়াল করো, তাপমাত্রা যদি বেড়ে যায়, এই যে টি যদি বেড়ে যায়, তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ঘনত্ব কমে যাবে। মানে গ্যাসকে তাপ দিলে গ্যাস হালকা হয়, অর্থাৎ গ্যাসের ঘনত্ব কমে যায়। তার মানে একটা গ্যাসের চাপ যদি পরিবর্তন করা হয়, তাপমাত্রা যদি পরিবর্তন করা হয়, তার সাথে সাথে কিন্তু গ্যাসের ঘনত্ব পরিবর্তন হয়ে যাবে। তো চলো আমরা একটা ছোট্ট কোশ্চেন সলভ করি। কোশ্চেনটা আমার খুবই প্রিয়। কোশ্চেনটা তুমি বিভিন্ন বোর্ড প্রশ্নে দেখবা মাঝে মাঝে দেয়, এসটিপিতে বাতাসের ঘনত্ব কত? এতটুকুই প্রশ্ন, এসটিপিতে বাতাসের ঘনত্ব কত? এখন দেখো এসটিপি মানে কিন্তু তোমাকে আমি অলরেডি বলেছি যে প্রেসার কত হবে? প্রেসার হবে 1 অ্যাটমসফিয়ার, আর তাপমাত্রা হবে 273 কেলভিন। তাহলে তাপমাত্রা এবং চাপ কিন্তু আমরা জানি। লক্ষ্য করো, ঘনত্ব বের করার জন্য আমাদের এই চাপ জানা লাগবে যার মান 1 অ্যাটমসফিয়ার, আর তাপমাত্রা জানা লাগবে যার মান 273 কেলভিন, আর আর এর মান তো তুমি জানোই। তো তোমার শুধুমাত্র বাদ আছে কি বলতো? বাদ আছে হচ্ছে এম বা আণবিক ভর। এখন আণবিক ভর মানে এখানে বাতাস বলছে, কিন্তু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বলেনি। বাতাস মানে তুমি আমি যার মধ্যে ডুবে আছি। এখন বাতাসের মধ্যে কি কি আছে এইটা একটু তুমি মনে করে দেখো তো, যেটাকে আমরা রাসায়নিক সংযুক্তি বলি। যেমন বাতাসে তুমি এই জিনিসটা পড়েছো বইতে যে 78% নাইট্রোজেন আছে, 21% অক্সিজেন আছে, 0.9% আর্গন আছে, আর 0.03% কার্বন ডাইঅক্সাইড আছে। এ হচ্ছে বাতাসের সংযুক্তি। আরো কিছু গ্যাস আছে যার পরিমাণ খুবই কম, এই জন্য সেগুলোকে আমরা ইগনোর করছি। তাহলে এতগুলো গ্যাস যদি থাকে, প্রশ্ন আসতে পারে যে আমি আণবিক ভর কিভাবে বের করব? তো দেখো, আণবিক ভর বের করার উপায় হচ্ছে তুমি প্রত্যেকটা গ্যাসের যে রাসায়নিক সংযুক্তি আছে
ওইটার পার্সেন্ট অনুপাতে আণবিক ভরকে গুণ করে যোগ করে দিবা। কথাটা মানে কি দেখো, 78% বা 78% নাইট্রোজেন। এখন এটা মানে কি, 78% মানে হলো 0.78, আর নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। তাহলে 0.78 ইন্টু 28, এইটুকু হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর বাতাসের মধ্যে। এবার দেখো 21% আছে অক্সিজেন। ওকে, তাহলে 21% অক্সিজেন মানে কি, 0.21 মানে 21%, 100 দিয়ে ভাগ করতে হবে। আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। 0.9% আছে আর্গন। তাহলে আর্গন 0.95% যদি হয়, একে প্রথমে 100 দিয়ে ভাগ করবে, 100 দিয়ে ভাগ করলে আসবে 0.009, আর আর্গনের আণবিক ভর 40, গুণাকার থাকবে। আর 0.03% কার্বন ডাইঅক্সাইড, তো এই 0.03 মানে কি, 0.03 কে 100 দিয়ে ভাগ করতে হবে, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হলো 44। তো এই সবগুলো রাশি যদি আমরা যোগ করে দেই, তখন আমরা বাতাসের আণবিক ভর পেয়ে যাব। দেখছো কত শক্তিশালী জিনিস এটা। এবং বাতাসের আণবিক ভর আসবে হলো 28.97 গ্রাম পার মোল। তাহলে তুমি চমৎকার একটা জিনিস কিন্তু এখান থেকে শিখলে। যেমন আমরা স্বাভাবিকভাবে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এর আণবিক ভর তো জানি, কিন্তু যদি আমাদের কাছে কোনো গ্যাসের মিশ্রণ দেওয়া থাকে যে এইটা এত পার্সেন্ট, এইটা এত পার্সেন্ট হলে আণবিক ভর বের করো, তখন আমাদের দায়িত্বটা হবে যে তাদের রাসায়নিক সংযুক্তির পার্সেন্ট অনুপাতে তাদের আণবিক ভরকে যোগ করে দেওয়া। তাহলে তুমি তার মোট আণবিক ভর বের করতে পারবে। তো আমাদের যে সমস্যাটা ছিল এম বের করা, আমরা কিন্তু অলরেডি এম এর মানটা পেয়ে গেছি। সো এবার তুমি একটু ফোকাস করো, তোমাকে আমি রো বের করতে বলছিলাম, আমি আশা করি তুমি এখন রোটা বের করতে পারবে। কিভাবে? পি এর মান 1 অ্যাটমসফিয়ার, আবার বলতেছি সবকিছু কিন্তু এমকেএস এককে রাখবে। তো যদি এটা 1 অ্যাটমসফিয়ার হয়, এটাকে তুমি প্যাসকেলে কনভার্ট করো, 101.325 প্যাসকেল। এম এর মান মাত্র পেয়েছো 28.97 গ্রাম পার মোল। তো গ্রাম পার মোল যদি হয়, এটাকে কেজিতে নিতে হবে। সো আমরা কি করলাম, 28.97 কে 10⁻³ দিয়ে গুণ করে এটাকে কেজিতে কনভার্ট করলাম। ওকে, তাহলে পিএম, পিও আমি এসআই এককে নিলাম, এমও আমি এসআই এককে নিলাম। এবার আমার নিচে আছে আর, আর অবশ্যই তোমার এসআই এককে নিতে হবে। এর মান হবে 8.314, যা অলরেডি আমি একটা ক্লাস আলোচনা করেছিলাম, সম্ভবত এর 1 ক্লাস আগে বা 2 ক্লাস আগে। আর টেম্পারেচার যেহেতু এসটিপি বলা আছে, তাহলে 273 কেলভিন। সো দেখো পি এর মান, এম এর মান, আর এর মান, টি এর মান, এই 4টা মান কিন্তু আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তাহলে তুমি এটা যদি ক্যালকুলেট করো, তুমি যে রেজাল্ট পাবে, এই রেজাল্টটা হবে 1.293 কেজি পার মিটার কিউব। অর্থাৎ তুমি যদি একটা রুমের মধ্যে একটা বেলুন ভর্তি করো, 1 ঘনমিটার আয়তনের বেলুন, তাহলে 1 ঘনমিটার আয়তনের বেলুনে যতটুকু বাতাস থাকবে তার ভর হবে প্রায় 1.3 কেজি। কথাটা খেয়াল করো, 1.3 কেজি প্রতি মিটার কিউবের জন্য। এবং এটা বাচ্চাকালে তুমি শিখছিলে যে ফুটবলের মধ্যে যদি আমরা হাওয়া দিই, ফুটবলের ভর বৃদ্ধি পায়, বিকজ বাতাসের ভর আছে, এবং সেই ভরটা কতটুকু তার মানটাই মনে রাখবে। যেমন ধরো আমার এই যে রুমটাতে আমি বসে আছি, এই রুমটার মনে করো আয়তন, সাপোজ আমি দেখলাম 20 মিটার কিউবসে। যদি 20 মিটার কিউব হয়, তার কত কেজি বাতাস আছে বলো তো? 20 মিটার কিউব যদি আমার আয়তন হয় রুমের, তাহলে তুমি 20 কে গুণ করবে কত দিয়ে বলো তো? এই যে 1.29 দিয়ে। তো 20 কে যদি 1.29 দিয়ে গুণ করা হয়, আমি একটু করেই দেখি, আমাদের মানটা আসবে হচ্ছে প্রায় 25 কেজি। তার মানে আমি যে রুমের মধ্যে বসে আছি, এই রুমের মধ্যে বিলিভ ইট অর নট 25 কেজি বাতাস আছে। 25 কেজি বাতাস আছে। ইটস রিয়েলি মার্ভেলাস, রাইট? তাহলে এভাবে তুমি হচ্ছে বাতাসের ভর বের করতে পারো। তো এই যে যে ফর্মুলাগুলো আমরা এতক্ষণ ধরে শিখলাম, তুমি দেখো একটু আমি সামারি করি, তারপর আমরা একটা বড় কোশ্চেন সলভ করতে যাবো একটু পরে। তো একটু ধৈর্য ধরতে হবে কিন্তু। হ্যাঁ, বয়েলের সূত্র আমরা জানি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বা পি1 ভি1 ইকুয়ালস টু পি2 ভি2। চার্লসের সূত্র কিন্তু আমরা জানি, v1/t1 ইকুয়ালস টু v2/t2। আদর্শ গ্যাস সমীকরণের শিখছি, পিভি ইকুয়াল টু nRT। বয়েল চার্লসের সমন্বয় সূত্র শিখে ফেলছি। আর আদর্শ গ্যাস সমীকরণের দেখছিলাম যে আরো একটা ভাবে এটাকে প্রকাশ করা যায়, এন এর মানকে m/m লেখার সাহায্যেও আমরা আদর্শ গ্যাস সমীকরণকে প্রকাশ করতে পারি। এবার এখানে দেখো একটা চার্ট আমি তোমাকে দিলাম, এই চার্টটা যদি পারো একটু মুখস্থ রেখো, কেমন? এখানে আর এর বিভিন্ন মান দেওয়া আছে বিভিন্ন এককে। সবগুলো আসলে আলোচনা করা সম্ভব না, কারণ আমি সম্ভবত তোমাকে এইটা এবং এইটা বের করে দেখিয়েছিলাম যে কিভাবে আসে।
যেমন 0.0821 এরা ছিল লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিনে, আর একটা ছিল 8.314 এই যেটা জুল পার কেলভিন পার মোল। বাকি দেখো আর এর মান আছে কিন্তু, যেমন লিটার মিলিমিটার মার্কারি পার কেলভিন পার মোল এটা একক, এটা আর এর মান 62.3। অবাক হয় না কিন্তু, এটাও বের করা যাবে, একটু নিজে চিন্তা ভাবনা করে দেখো না করা যায় কিনা। আচ্ছা 8.314 ইন্টু 10⁻⁷ এটাও কিন্তু আর এর মান, বা সেই ক্ষেত্রে এককটা হবে আর্গ পার কেলভিন পার মোল। ওকে, আবার আরো একটা মজার ব্যাপার খেয়াল করো, আর এর মান 1.987 হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের এককটা থাকবে ক্যালোরি পার কেলভিন পার মোল। সো আমার মনে হয় তুমি আর এর এই মানগুলোকে একটু মনে রেখো, এগুলো তোমার বোর্ড প্রশ্নে মাঝে মাঝে বা মেডিকেল ভর্তি পরীক্ষায়, ইভেন কিছু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়ও এগুলো এমসিকিউতে দেওয়া থাকে যে নিচের কোনটি আর এর মান। তো সেখানে মনে করো ক্যালোরিতে দেওয়া আছে বা মনে করো আর্গে দেওয়া আছে, তাহলে এই চারটা কিন্তু তোমার জন্য বেশ খানিকটা গুরুত্বপূর্ণ। ওকে, যে আর এর মান কোন এককে কি হবে তা তুমি বের করতে পারবে। আচ্ছা এবার চলো আমরা দুইটা প্রশ্ন সলভ করে ফেলবো। হ্যাঁ আচ্ছা, তো প্রথমে আমরা চলো একটু কঠিনটাই সলভ করি আগে। কঠিনটা হচ্ছে এটা, তারপর আমরা সহজটাতে আসবো। কঠিনটা কি দেখো কি বলছে, যে একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন 10, এটা কি 1 লক্ষ, সরি 10,000, আমি ভুল লিখছি। একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন 10,000 কিউবিক সেন্টিমিটার, তাপমাত্রা 300 কেলভিন এবং চাপ 2.5 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তাপমাত্রা স্থির রেখে কিছু গ্যাস বের করে নেওয়ার পর চাপ কমে এত হলো, ব্যবহৃত অক্সিজেনের ভর কত? কথাটা কি আমি একটু তোমাকে সামারাইজ করি। আমরা হসপিটালে যে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করি, ওই অক্সিজেন সিলিন্ডারের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রা অক্সিজেন গ্যাস রাখা থাকে। একটা রোগীকে যখন ওই অক্সিজেন মাস্ক পরি অক্সিজেন দেওয়া হয়, তখন কিছু পরিমাণ অক্সিজেন ব্যবহৃত হয়ে গেল না, তো কতটুকু ব্যবহৃত হলো সেটা তোমাকে বের করতে বলছে। এখন একটা জিনিস মাথায় রাখো, সেটা হলো যে আমাদের চেম্বারটার কিন্তু আয়তন ছিল সিলিন্ডারে, রাইট, এই যে 10,000 কিউবিক সেন্টিমিটার, এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। বলো তো কেন পরিবর্তন হবে না? মূল কারণ হচ্ছে একটা সিলিন্ডার, ওকে, একটা সিলিন্ডার যদি তুমি চিন্তা করো, ধরো এটা একটা সিলিন্ডার, এটা তো লোহার দিয়ে তৈরি, তাহলে আমি এর মধ্যে অক্সিজেন ভরি বা অক্সিজেন বের করি, এর আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হওয়া যাবে না, বিকজ সেটা মোটা সিলিন্ডার। তার মানে অক্সিজেন ব্যবহার করার আগে আর অক্সিজেন ব্যবহার করার পরে মূলত আমার সিলিন্ডারের আয়তন কিন্তু পরিবর্তন হয়নি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা শুধুমাত্র কি কি পরিবর্তন হয়েছে দেখো, পরিবর্তন হয়েছে প্রেশার, চাপ কমে গেছে। প্রথমে চাপ ছিল 2.5 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, আর অক্সিজেন বের করে নিলে চাপ অবশ্যই একটু কমে যাবে, কোকাকোলার মতন। কোকের বোতলটা তুমি যখন খুলে ফেলো, তখন যখন গ্যাস বেরিয়ে যায় তখন বোতলটা কি নরম হয়ে যায় না, মানে হচ্ছে তার মধ্যে প্রেশারটা বা চাপটা কমে গেছে। তো তার চাপের পরিমাণ হচ্ছে 1.3 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এখন কতটুকু অক্সিজেন বের হয়েছে সেটা বের করার ওয়ে হচ্ছে আমি আগে বের করব কত মোল অক্সিজেন আমি বের করেছি, কেমন? তো ধরো আমি ধরে নিচ্ছি যে প্রথমে আমার সিলিন্ডারে N1 মোল গ্যাস ছিল, আর গ্যাস বের করার পর সিলিন্ডারে N2 মোল গ্যাস আছে। ওকে, সবসময় রুলসটা হচ্ছে এরকম যে 1 মানে প্রথম, 2 মানে পরে। তাহলে N1 পরিমাণ মোল ছিল আর N2 পরিমাণ মোল এখন আছে। তাহলে কতটুকু বলো তো আমি ব্যবহার করলাম? আমি ব্যবহার করলাম N1 মাইনাস N2 মোল, রাইট? তো N1 মাইনাস N2 এটাকে আমি নাম দিচ্ছি ডেল্টা এন। ডেল্টা এন মানে হলো এইটুকু পরিমাণ গ্যাস বেরিয়ে গেছে। ক্লিয়ার? এখন দেখো এন এর মানটা তুমি পিভি কল টু এনএফটি থেকে যদি চিন্তা করো, এন এর মানটাকে কিন্তু আমরা বলতে পারবো পিভি ডিভাইডেড বাই আরটি। ওকে, পিভি ডিভাইডেড বাই আরটি। তাহলে তুমি N1 এর মান কি লিখবা? P1 প্রাথমিক চাপ, আয়তন কিন্তু দুই ক্ষেত্রেই সেম। সো তুমি এখন একটু এই লাইনটা খেয়াল করো, ওকে, এই লাইনটা দেখো আমি কি করেছি, P এর মান লিখলাম প্রথমে P1, আর এর মান তো আর, V আছে, T আছে, আর আছে। পরবর্তীতে গ্যাস ব্যবহার করার পর শুধুমাত্র পরিবর্তন কি হয়েছে, তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়নি, শুধুমাত্র চাপ পরিবর্তন হয়েছে। এই জন্য আমরা এই সমীকরণে চাপের মানটা দেখো বসিয়েছি P2, আর বাকি সবকিছু সেম আছে। কথাটা খেয়াল করো, প্রথমে যে চাপ ছিল পরবর্তী চাপটা কমে গেছে, কিন্তু তাপমাত্রাও সেম আছে, আয়তনও সেম আছে। এই জন্য এই সমীকরণে শুধুমাত্র আমার চেঞ্জ করতে হবে এই পি এর মানটা, বাকি সবকিছু সেম আছে। তাহলে দেখো আমরা কি করেছি, ভি ডিভাইডেড বাই আর টি এটাকে কমন নিয়ে ফেলছি। তাহলে বাম পাশে তোমার গুণ থাকবে কি বলতো, P1 মাইনাস P2। এখন P1 মাইনাস P2 এর মান তো তুমি জানোই,
সবকিছুকে বেটার হচ্ছে এমকেএসে বসাও, কারণ সবকিছু এমকেএসেই দেওয়া আছে পরীক্ষাতে বা এই তোমার কোশ্চেনে। তাহলে প্রথম চাপ ছিল 2.5 10 to the power 5, দেখো সেটা বসানো আছে, এই যে 2.5 10 to the power 5, আর P2 মানে হলো 1.3 into 10 to the power 5, এই যে 1.3 into 10 to the power 5। এখন এটা একবারে কি করা হয়েছে, কমন নিয়ে ফেলা হয়েছে। ওকে, কারণ প্রত্যেকের সাথেই তো 10 to the power 5 গুণাকার আছে, এই জন্য কমন নিয়ে ফেলা হয়েছে। আর ভি এর মান ছিল 10,000 কিউবিক সেন্টিমিটার। তো 10,000 কিউবিক সেন্টিমিটারকে যদি মিটার কিউবে কনভার্ট করতে হয়, তাহলে কি করতে হবে, আমার এটাকে 10 to the power -6 দিয়ে গুণ করতে হবে। মানে হলো এই যে একের পর 4টা জিরো আছে, 1 2 3 4, এইটাকে আমি গুণ করব মিটার কিউবে নেব কিন্তু, তাহলে 10 to the power -6 দিয়ে। ওকে, তাহলে এই গুণফলটা যদি করা হয়, তুমি গুণফলটা পাবে হলো 10 to the power -2, এবং এটা তুমি পাবে হচ্ছে মূলত মিটার কিউবে। ক্লিয়ার? দেখো এই জিনিসটাই কিন্তু আমার এখানে লেখা আছে 10 to the power -2, এটা কিন্তু মিটার কিউবে আছে। আর আর মানে 8.314, আর টি মানে হলো 300 কেলভিন, এই যে 300 কেলভিন। সুতরাং দেখো আমার যা যা বসাতে হবে, প্রাথমিক চাপ, শেষ চাপ, পাত্রের আয়তন, তাপমাত্রা, সব কিছু কিন্তু কোন একক আছে বলতো, এটা যেন মিস্টেক না হয়। এই যে MKS, এইটা মিস্টেক হলো কিন্তু পুরা কোশ্চেনটা ভুল যাবে। তাহলে এগুলো করার পর আমি যে অ্যান্সার পাবো তার মান হচ্ছে 0.48। এই 0.48 কি বলতো, এত মোল। এই এত মোল গ্যাস কি করা হয়েছে, এত মোল গ্যাস হচ্ছে বের করে দেওয়া হয়েছে। এখন কত ভরের অক্সিজেন চলে গেছে এটা বের করতে হবে। তাহলে যে মোল মানে কি, ভর বা আণবিক ভর, তো সেটাই করা হলো। যে ডেল্টা এন মানে হলো ডেল্টা ডাব্লিউ, এটা ডেল্টা ডাব্লিউ বলে অনেক সময় ডেল্টা এম বলে, আর নিচে হচ্ছে এম, মানে ভর উপরে আর নিচে হচ্ছে আণবিক ভর। তাহলে দেখো ডেল্টা এম কিন্তু পাওয়া যাবে এখান থেকে, ডেল্টা এন কে এম দিয়ে গুণ করতে হবে, এই দুটা জাস্ট আর গুণ হয়ে যাবে, কেমন, এই দুটা। তাহলে আমাদের ডেল্টা এন মান হলো 0.48। এইবার আসো অক্সিজেনের আণবিক ভর কত, অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32 গ্রাম পার মোল। তাহলে তুমি অক্সিজেন আণবিক ভরকে 32 গ্রাম লিখবে। তাহলে 32-এর সাথে 0.48 যদি গুণ করা হয়, আমি যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হচ্ছে মাত্র 15 গ্রাম। তাহলে এই পদ্ধতিতে আমরা মাত্র 15 গ্রাম পরিমাণ অক্সিজেন এই পাত্র থেকে মোটামুটি বের করে দিয়েছি। ওকে, এখন বলো তো বন্ধু, তোমাকে যদি প্রশ্ন বলতাম যে কয়টা অক্সিজেন পরমাণু বের হয়ে গেছে, তাহলে তুমি কি করতে, কয়টা অক্সিজেন পরমাণু? তো এটা আমি তোমাকে বলছিলাম, কিন্তু তুমি কি করবে বলো তো তখন, এই যে 0.48 এত মোল ইউজ হয়েছে না, তো এটাকে তখন তুমি লিখবা হচ্ছে এই যে এন ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বা NA। ওকে, তো এই এন মানে কিন্তু অণুর সংখ্যা, তাই না? আর এটা মানে তো জানাই আছে 6.023 × 10 to the power 23, এতটা অণু। তাহলে এই এন যদি অণু হয়, খেয়াল করো, এই এন যদি অণু হয়, এটা হচ্ছে আমাদের অণু, তাহলে তুমি পরমাণু সংখ্যা বের করবা কেমনে? তোমার পরমাণু সংখ্যা বের করতে হবে হচ্ছে এই এন কে 2 দিয়ে গুণ করলেই তুমি টোটাল পরমাণু পেয়ে যাবা। তাহলে এই প্রশ্নে তোমাকে যদি বলা হতো যে কয়টা অক্সিজেন পরমাণু বেরিয়ে গেছে বের করো, তুমি তাও কিন্তু বের করতে পারতে। ওকে, আচ্ছা, তো কোশ্চেনটা কিন্তু খুবই চমৎকার প্রশ্ন ছিল। এটা সম্ভবত তোমার চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন ছিল, মেবি 2015 কি 16 সেশনে, আমি সালটা লিখতে ভুলে গেছি এখানে। তো এটা একটা বোর্ড প্রশ্ন ছিল, সম্ভবত এটা ঘ নাম্বারে ছিল। এবার আমরা একটু সহজতম একটা প্রশ্নে আসি। ওকে, আচ্ছা, এই একটা প্রশ্ন দেখো, এটা একটা MCQ প্রশ্ন মেনলি, ঠিক আছে? প্রশ্নটা কি বলছে দেখো, আদর্শ চাপে মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপে এবং 27°C তাপমাত্রায় 32 গ্রাম অক্সিজেনের আয়তন বের করো। ওকে, খুবই সহজ একটা প্রশ্ন। তাহলে দেখো আমার ওই যে আদর্শ গ্যাস সমীকরণ PV = NRT, এখান থেকে আয়তন বের করতে বলছে। তাহলে আয়তন মানে হলো V। তো V এর মান কত হবে? V এর মান হবে হচ্ছে nRT ডিভাইডেড বাই P, এটা আছে V এর মান। এখন জাস্ট তুমি এক এক করে মানগুলো বসাবা। মানগুলো বসানোর সময় খুবই অ্যালার্ট যে তুমি কোনটাকে কোন এককে রাখবা। আমি সাজেশন দিয়েছিলাম ট্রাই সবকিছুকে MKS এককে নিতে। ওকে, সবকিছু MKS থাকবে। তাহলে n মানে হচ্ছে মোল। এখন 32 গ্রাম অক্সিজেনে কত মোল হয় দেখো, অক্সিজেনে মোল বের করছি আমরা, তো মোল মানে কি, ভর ডিভাইডেড বাই আণবিক ভর। এখন কতটুকু ভরের অক্সিজেন আছে আমাদের কাছে? 32 গ্রাম। এন্ড লাকি কেস হচ্ছে অক্সিজেনের আণবিক ভরও কিন্তু 32। তাহলে 32 কে 32 দিয়ে ভাগ করলে কত হবে, তার জন্য আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে ফেলি। লাগবে? লাগবে না, কারণ 32 কাটাকাটি যে আমাদের মোল সাংবে 1 মোল। তখন আমাদের কাছে 1 মোল অক্সিজেন বলছে। ওকে, এবার দেখো টেম্পারেচার বলা আছে 27°C।
তার 27°C তোমার দায়িত্ব হবে কেলভিনে নেওয়া, 273 যোগ করে দিবা, তাহলে এটা পাবে হচ্ছে 300 কেলভিন। এটা হলো অক্সিজেনের টেম্পারেচার। তো তুমি দেখো এন এর মান হচ্ছে 1 মোল, আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, বিকজ সবকিছু এমকেএস আছে। টি মানে হচ্ছে 300 কেলভিন, আর পি মানে হলো 1 অ্যাটমসফিয়ার। তো 1 অ্যাটমসফিয়ার তো রাখা যাবে না, বিকজ অ্যাটমসফিয়ার তো এস একক না। তো আমরা কি করেছি দেখো, অ্যাটমসফিয়ারকে আমরা কিন্তু প্যাসকেলে নিয়েছি বা নিউটন পার মিটার স্কোয়ারে নিয়েছি, এবং এর মান হচ্ছে 101.325 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা যদি তুমি করে ফেলো, তাহলে তুমি অ্যান্সার পাবে 0.0246 মিটার কিউব। অর্থাৎ আমার এই আদর্শ চাপে 27°C টেম্পারেচারে 32 গ্রাম অক্সিজেনের আয়তন হবে মোটামুটি 0.0246। বলো তো এটা লিটারে করলে কত হবে? বলতে পারবা? এটা লিটারে করলে হবে হচ্ছে, যদি লিটারে কনভার্ট করতে তাহলে মান পাবে 24.6 লিটার। তো এইটা করার জন্য তোমাকে মহামনীষী হওয়ার দরকার নেই, তুমি 1000 দিয়ে গুণ করে দিলে কিন্তু লিটার অ্যান্সার পাবে। কারণ 1 মিটার কিউব সমান সমান, আমি তোমাকে আবারও বলছি, এটা তোমার অবশ্যই জানার দরকার, যে এটা মানে কিন্তু 1000 লিটার। তাহলে মিটার কিউবকে যদি লিটারে কনভার্ট করতে হয় 1000 দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো, এটা খুব চমৎকার প্রশ্ন ছিল। এভাবে তুমি পিভিকল ট্রিনিটির সাহায্যে তোমার পারফিউমে কতটুকু পারফিউম আছে, কত গ্রাম, তাও বের করে ফেলতে পারো। ওকে, আমি আশা করি তুমি পুরো আলোচনাটা বুঝতে পারছো, এবং স্পেশালি এই পিভিকল ট্রিনিটি প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষা বলো, ভর্তি পরীক্ষা বলো, খুব ইম্পর্টেন্ট। এবং তুমি তোমার পরীক্ষায় যাতে ভালো করে অ্যান্সার করতে পারো, এই সুবিধা আমি সবকিছু তোমার সাথে আলোচনা করলাম, এবং আমি আশা করি তুমি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ, আবার দেখা হবে। Thanks for watching, my dear. Like, share, and subscribe.